তো আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল মোটামুটি পরীক্ষার দিন এগিয়ে এসছে। তো লাস্ট মুহূর্তে যতটা সাহায্য করা যায়, যতটা কমন দেওয়া যায়, তো সেই বিষয়ে কিছু কোশ্চেন আমি তোমাদের শেয়ার করছি, যদি তোমাদের কিছু উপকার হয়। ঠিক আছে, তো আমার সেই উদ্দেশ্যে কিছু ম্যাথ। তার ফার্স্ট যে ম্যাথটা আছে, তো সেটা বলছে 20 জনের একটি দল থেকে 40 বছরের একজন লোক চলে গেল। তাহলে আমাদের একটা দল দিয়েছে, কটা লোকের? 20টা লোকের একটা দল তৈরি করেছে। তো সেই 20টা লোকের দলের মধ্যে বলছে 40 বছরের একজন লোক চলে গেল, তার পরিবর্তে কী হলো? একজন নতুন লোক এলো। তাহলে নতুন লোকটা আসার বলছে দলের যে গড়টা, দলের এভারেজটা 1-এর 5 বছর বেড়ে গেছে। তাহলে বলছে নতুন যে লোকটির এসছে তার বয়সটা কত সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো লোকটা কিন্তু আমাদের 20 জনই থাকবে। 20 জন ছিল, একজন চলে গেছে, তার পরিবর্তে কিন্তু আরেকজন নতুন এসছে। তাহলে লোকের সংখ্যাটা আমার কী হয়েছে না, বাড়েওনি কমেওনি, 20 জনই আছে। তো নতুন লোকটা আসার ফলে বয়সটা কিন্তু আমার 1-এর 5 বছর বেড়ে গেছে। তাহলে 1-এর 5 বছর বাড়লে বয়স তোমার প্রত্যেকের বাড়বে 20 × 1-এর 5, মানে তোমার 4 বছর করে হয়েছে। তাহলে 20 জনের মধ্যে যে লোকটা চলে গেছে তার বয়সটা কত ছিল? তার বয়সটা তোমার 40 বছর। এবারে নতুন যে লোকটা এসছে, তাহলে আমার জানতে যে তার বয়সটা কত। তাহলে নতুন লোকের বয়সটা হবে, নতুন যে লোকটা এসছে লোকটির বয়স, তার বয়সটা হবে যে বয়সের লোকটি চলে গেছে, মানে 40 বছরের লোকটি চলে গেছে, সেই 40 বছর প্লাস যেটা আমাদের ইনক্রিজ করেছে 4 বছর প্লাস 4, তাহলে 44 বছর হচ্ছে নতুন লোকটার বয়স। অপশন হচ্ছে বি। পরের অঙ্ক বলছে দুটি মিশ্রণে জল ও সিরাপের অনুপাত যথাক্রমে 5:3 এবং 5:11। বলছে এখন ওই দুটি মিশ্রণ থেকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের জল ও সিরাপের পরিমাণ সমান হবে। তাহলে এই ম্যাথটা দেখো আমরা সব থেকে ভালো এলিগেশনে করব। এলিগেশন মেথড করলে দেখো আমার রেশিওটা একবারই বেরিয়ে যাবে। কীরকম না, এলিগেশনে যদি করি আমরা কি করব না, যে কোনো একটা ধরে অঙ্কটা করব, হয় জল ধরে নয় সিরাপ ধরে। তাহলে এখানে আমার দিচ্ছে দেখো টোটাল এই 5:3 অনুপাত দিয়েছে প্রথমটাতে। তো 5:3 মানে টোটাল যে পার্টটা হচ্ছে, টোটাল পার্টটা হচ্ছে 8 পার্ট। তো 8 পার্টের মধ্যে 5 পার্ট হচ্ছে জল, 3 পার্ট হচ্ছে সিরাপ। এখানে টোটাল পার্টটা হচ্ছে তোমার 16 পার্ট, যার মধ্যে 5 পার্ট হচ্ছে জল আর 11 পার্ট হচ্ছে তোমার সিরাপ। আর এখানে বলছে রেশিওটা সমান হবে, মানে 1:1। তাহলে টোটাল 2 পার্ট, 2 পার্টের মধ্যে 1 পার্ট হচ্ছে জল আর 1 পার্ট হচ্ছে তোমার সিরাপ। তাহলে আমি বললাম যে কোনো একটা ধরে, হয় জল ধরে নয় সিরাপ ধরে। তাহলে আমি যদি জল ধরেই করি তাহলে টোটাল 8 পার্টের মধ্যে 5 পার্ট হচ্ছে তোমার জল, পরেরটাই 16 পার্টের মধ্যে 5 পার্ট হচ্ছে তোমার জল, আর এখানে তোমার 1:1 মানে 2 পার্টের মধ্যে 1 পার্ট হচ্ছে জল। তাহলে এটা হয়ে গেল তোমার, এটা মাইনাস করলে হচ্ছে 1/2 - 5/16 = 5/8 - 1/2। তাহলে এটা তোমার এলসিএম হচ্ছে 16 আর 2 16 5, এটার এলসিএম হচ্ছে 16 আর 2 16 5 2 10 -8। তাহলে 16 কেটে গেল, 8 থেকে 5 মাইনাস করলে 3, এটা 2 3:2। অপশন নাম্বার বি। পরের কোশ্চেন দিচ্ছে যে বর্তমানে কোনো এক দেশের লোকসংখ্যা 10 কোটি, কিন্তু 3 বছরে যদি লোকসংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে 13.31 কোটি হয়, তাহলে লোকসংখ্যা বৃদ্ধির প্রতি বছর কত হবে, বৃদ্ধির হার প্রতি বছর কত হবে। তাহলে আমাদের বার করতে বলছে পার্সেন্টেজটা, যে কি পার্সেন্টেজে আমাদের লোকসংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের দেখো যদি কোনো লোক সংখ্যা বৃদ্ধি পায় সেটা কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে আমাদের চক্রবৃদ্ধি ইন্টারেস্টে বৃদ্ধি পায়, চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, চক্রবৃদ্ধি হার যদি বৃদ্ধি পায় আমাদের দেখো বেড়েছে কত বছরে না 3 বছরে বেড়েছে। তো 3 বছর আগে যেটা ছিল সেটা ধরো আমাদের ফার্স্ট ছিল যে 3 বছর আগে ছিল 10 কোটি ছিল। ঠিক আছে, আফটার 3 ইয়ার্স 3 বছর পরে কত হয়েছে 13.31 কোটি।
ঠিক আছে। তাহলে এটা আমাদের ছিল, মানে সাপোজ প্রিন্সিপাল ছিল ধরো এটা, আর এটা বেড়ে বেড়ে হয়েছে তোমার, যেটা বেড়েছে, তাহলে 10 ছিল হয়েছে 13.31, কত বছরে? 3 বছরে। তাহলে এটা যদি আমরা রেশিও করি, তাহলে দেখো এখানে পয়েন্টটা তুলে দিলাম, পয়েন্টটা তুলে পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, এখানে দুটো শূন্য বসালাম, তাহলে এটা হচ্ছে 1000 আর এটা হচ্ছে তোমার 1331। এবারে কি করব না, এই যে নাম্বারগুলো আমরা পেয়েছি যে 1000 আর 1331, যেহেতু আমাকে এখানে বছরটা 3 বছর বলেছে, তাহলে এইগুলোকে কোনো একটা সংখ্যার পাওয়ারটা আমাকে 3 বছরে মানে কিউবের আকারে আনবো। ঠিক আছে, কীরকম দেখো, তাহলে 1000টা হচ্ছে কার কিউব? 1000 হচ্ছে আমাদের 10 কিউব, তাহলে 10 কিউব করলে 1000 হয়, আর 1331 হচ্ছে আমাদের 11 কিউব। ঠিক আছে, তাহলে আমার এই পাওয়ারটা হচ্ছে আমরা সবসময় আমরা টাইমটাকে ধরি, তাহলে এটা 10-এর কিউব হলো 1000, 11-এর কিউব হলো তোমার 1331। ঠিক আছে, তাহলে আমাদের বার করতে বলেছে যে প্রতি বছরের রেটটা কত, তাহলে ছিল 10 হয়েছে 11, তাহলে কত বেড়েছে? 1 ইউনিট বেড়েছে। তাহলে 1 ইউনিট যে বেড়েছে কার থেকে বেড়েছে? এই 10-এর থেকে বেড়েছে। তাহলে কত পার্সেন্ট? 1/10 ইন্টু 100 কেটে গেল, তাহলে 10%। 10% হারে লোক সংখ্যাটা 10 কোটি থেকে বেড়ে হয়েছে 13.31 কোটি। পরের অঙ্কটা বলছে দেখো, বলেছে দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটোর উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলো। তাহলে এই যদি দুটো স্থান হয়, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, এক ব্যক্তি এই দিক থেকে এদিকে গিয়ে বিতে পৌঁছাবে, আরেক ব্যক্তি বি থেকে শুরু করে এতে আসবে। কখন আসবে? বলছে ওরা একটা পয়েন্টে মিলিত হয়েছে, তো মিট হওয়ার পরে এই ব্যক্তিটা সাপোজ ধরো 4 ঘন্টা পরে এখানে গেল, মিট হওয়ার পরে 4 ঘন্টা পর, আফটার 4 ইয়ার্স 4 ঘন্টা পরে বিতে গেল, আর দ্বিতীয় যে ব্যক্তিটা আছে সে মিলিত হওয়ার পর 9 ঘন্টা পরে এখানে এলো। তাহলে আমাদের দিয়েছে কি না, বলেছে যে প্রথম ব্যক্তির গতিবেগ যদি 15 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগটা কত? তাহলে আমাদের এখানে দেখো টাইম দুটো দিয়ে দিচ্ছে, কখন না মিলিত হওয়ার পরে কখন তারা গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে, তার আমার টাইম দুটো দিয়ে দিচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রে কি করব, আমরা এখানে টাইম রেশিওটা প্রথমে বার করব। টাইম রেশিওটা বার করতে হলে কী করবো না, আমাদের যে টাইম দুটো দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে 4 ঘন্টা প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে 9 ঘন্টা। তাহলে এই দুটোকে আমরা কি করব, প্রথমে ডাইরেক্ট রুট ওভার দিয়ে টাইমটা বের করে দেবো। তাহলে √4:√9, এটা ভাঙলে হচ্ছে কত? 2:3। এটা হচ্ছে আমাদের টাইম রেশিও। এবার এখান থেকে আমরা দেখো বার করতে বলেছে কি দ্বিতীয় ব্যক্তির গতিবেগ, দিয়েছে কি প্রথম ব্যক্তির গতিবেগটা দিয়ে দিচ্ছে, বার করতে হবে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ। তাহলে আমরা প্রথমে টাইম রেশিওটাকে স্পিড রেশিওতে কনভার্ট করে দেবো। তাহলে টাইম থেকে যদি স্পিডে কনভার্ট করি, তাহলে এটাকে আমরা জাস্ট উল্টে দেবো, 3:2। এটা হচ্ছে আমাদের স্পিড রেশিও। তাহলে আমাদের প্রথম ব্যক্তির গতিবেগটা বলেছে কত? 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 15, মানে এটার সাথে 5 মাল্টিপ্লাই করেছে, 5×3 = 15। তাহলে 2টার সাথে আমরা কি করব, 5 মাল্টিপ্লাই করব। তাহলে 5×2 = 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ, অপশন নম্বর এ। আমাদের পরের অঙ্কটি দিচ্ছে 5 জন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 50। বলছে পরে দেখা যায় যে একজন ছাত্রের নম্বর 48-এর পরিবর্তে 84 বসানো হয়েছে। তাহলে 5 জন ছাত্র যাচ্ছে, তাদের গড় নম্বর হচ্ছে 50। তাহলে তাদের মধ্যে একজন ছাত্রের নাম্বার লেখার কথা ছিল কত? 48, 48 বসিয়েছে কত? 84। তাহলে দেখো বলছে ওই 5 জন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের প্রকৃত গড় কত? তাহলে এই যে গড়টা দিয়েছে 50, এটা কিন্তু অরিজিনাল গড় নয়। কেন না, এই যে নাম্বারটা পেয়েছিল 5 জন ছাত্র, ওদের একজন ছাত্র 48 পাওয়ার কথা, লেখার কথা, কিন্তু ওকে লেখা হচ্ছে কত? 84। তাহলে দেখো ওই ছাত্রের ক্ষেত্রে আমাদের নাম্বার বেশি লেখা হয়েছে 84 - 48 = 36। তাহলে এই 36 নম্বর, এই নম্বরটা কিন্তু এই 5 জন ছাত্রের যে টোটাল নম্বর, সেখানে কিন্তু ওদের বেশি আছে। ঠিক আছে, তাহলে এই 36 নম্বর যদি 5 জনের মধ্যে বেশি থাকে টোটালের মধ্যে, তাহলে গড়ে কত করে বেশি আছে? তাহলে 36 /
5, তাহলে এটা ডিভাইডেড করলে হচ্ছে 5 7 35.2, 7.2, তাহলে গড়ে 7.2 এত নাম্বার কিন্তু তোমার বেশি আছে। কার মধ্যে? না এই 5 জন ছাত্রের যে 50 গড় বলেছে তার মধ্যে 7.2 নাম্বার বেশি আছে। তাহলে অরিজিনাল প্রকৃত গড়টা চেয়েছে আমাদের, তাহলে প্রকৃত গড় কত হবে? তাহলে প্রকৃত গড় সমান এটা হচ্ছে 50 বেশির ফলে, আর বেশি ঢুকেছে কত? 7.2, তাহলে এটা মাইনাস করে দিলাম 7.2, বিয়োগ করলে হচ্ছে 42.8 নাম্বার, অপশন নম্বর বি। পরের কোশ্চেন দেখো, খুবই একটা সোজা কোশ্চেন দিচ্ছে। তো বলছে অঙ্কটা, চন্দ্রশেখরবাবু প্রতি মাসের আয়ের 35% সংসার খরচ করেন। তাহলে চন্দ্রশেখরবাবু যত আয় করেন তার 35% উনি সংসার খরচ করেন, 15% কী করেন? অনাথ আশ্রমে দান করেন, এবং 20% লোন বাবদ টাকা দেওয়ার পর বলেছে তার কাছে 2400 টাকা সঞ্চয় করেন তিনি। তাহলে উনি যে খরচাগুলো করছেন, এই 35% সংসার খরচ করেন, 15% অনাথ আশ্রমে দান করেন, 20% কী করছেন? লোন বাবদ দান করছেন, লোন বাবদ টাকা দিচ্ছেন। তো এত যে উনি ডিস্ট্রিবিউট করছেন টাকাটা, উনি কিন্তু মোট আয় থেকেই করছেন। তাহলে আমরা দেখো এখানে ওনার মোট আয় ধরে নিলাম, সাপোজ মোট আয় হচ্ছে 100%, এটা হচ্ছে তার মোট আয়। তো উনি এইখান থেকেই টোটাল কিন্তু 3টে পার্সেন্টেজ খরচা করছেন। কত কত? একটা বলছে 35% খরচা করছেন, একটা 20% খরচা করছেন, আর একটা 15% খরচা করছেন। তাহলে টোটাল তিনি কত খরচা করছেন? প্লাস করে দিলাম, প্লাস করে বলছে বাকি যত থাকে সেই মূল্যটা হচ্ছে 2400 টাকা, যেটা তিনি সঞ্চয় করছেন। তাহলে এখানে ওনার টোটাল ইনকাম হচ্ছে 100%, এইগুলো উনি খরচা করছেন। তাহলে খরচা করলে হচ্ছে 35 আর 15, 50 আর 20, 70, 70% খরচা করছেন। তাহলে পড়ে থাকছে 100% মাইনাস 70% ইকুয়ালস টু 30%, এটা তিনি সেভিংস করছেন, সঞ্চয় করছেন। ঠিক আছে, তো এই 30% সঞ্চয় করছেন, এখানে 2400 টাকা সঞ্চয় করছেন, দুটোই কিন্তু সঞ্চয়ের পরিমাণ। ঠিক আছে, তাহলে কিন্তু এই দুটোর ভ্যালু কিন্তু ইকুয়াল। ঠিক আছে, কেন না এই 30%-এর ভ্যালু যা, আর 2400 টাকা দুটোই আমার সঞ্চয়ের পরিমাণ। তাহলে 30%-এর ভ্যালুই হচ্ছে 2400 সমান আমাদের ফাইন্ড আউট বার করতে কী বলছে? চন্দ্রশেখর বাবুর মোট আয় কত। তাহলে 30% ইকুয়ালস টু 2400 টাকা, 1% ইকুয়ালস টু 2400/30, আর বার করতে বলেছে 100%। তাহলে 2400 ইন্টু 100 ডিভাইডেড বাই 30, কাটলে হয় 80। তাহলে 80 ইন্টু 100, 8000, 8000 টাকা। এটা হচ্ছে চন্দ্রশেখর বাবুর মোট আয়, অপশন নম্বর বি। পরের অঙ্কটি দিচ্ছে শতকরা থেকে, পার্সেন্টেজ চ্যাপ্টার। ঠিক আছে, কী দিয়েছে না, একটি পরীক্ষায় গীতা 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করে। ঠিক আছে, তো বলছে সেম পরীক্ষায় সন্দীপ পেয়েছে 45% নাম্বার, এবং যততে পাস ওই পাস মার্কসের থেকেও 25 নম্বর বেশি পায়। ঠিক আছে, তাহলে বলছে ওই পরীক্ষায় বিমল বলে আরেকজন আছে, সে 64% নম্বর পেয়েছে। তাহলে বলছে সে কত পার্সেন্ট নম্বর পেয়েছিল, এটা আমাদের বার করতে হবে। তাহলে বিমলের নম্বর যদি বার করতে হয়, তাহলে আগে আমাদের জানতে হবে পরীক্ষার মোট কত নম্বরে পরীক্ষাটা হয়েছে। ঠিক আছে, তো সেটা যদি বার করতে হয়, সেটা বার করার শর্টকাট প্রসেস হচ্ছে যে এখানে যত নম্বর বেশি আর যত নম্বর কম পেয়েছে ওই গীতা আর সন্দীপ, ওই দুটো নাম্বারকে আমরা অ্যাড করব। তাহলে 50 প্লাস 25, 75, তাকে ভাগ করব কত দিয়ে না, যে দুটো পার্সেন্টেজ আছে 30%, 45%, তাহলে বড়টা আগে লিখব, 45% মাইনাস 30% হলো, এটা মাইনাস করে দিলাম, ইন্টু 100%। কেন তোমার এই দুটো ডিফারেন্স যে পার্সেন্টেজ আছে, ওদের ডিফারেন্সটাই হচ্ছে
ও 50 নাম্বার কম, ও 25 নাম্বার বেশি, তাহলে টোটাল হচ্ছে 75 ডিফারেন্স। কত ডিফারেন্স? 45 মাইনাস 30 15, তাহলে 15 ডিফারেন্স হচ্ছে 75। তাহলে হলো 75 বাই 15 ইন্টু 100, এটা কাটলে হচ্ছে 5 15 75, 5 1 500 নম্বর। তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে আমাদের 500 নম্বর। তাহলে এই 500 নম্বরের মধ্যে বিমল পেয়েছে 64, তাহলে নাম্বারটা কত? তাহলে এর 64% বার করব, এটা ইন্টু 64 বাই 100, 0 0 কেটে গেল, সেটা মাল্টিপ্লাই করলে 5 4 20, 5 6 30 আর 2 32, 320 নম্বর। তাহলে বিমল পেয়েছে 320, অপশন নম্বর সি। দেখো পরের অঙ্ক কি দিয়েছে, বলেছে আসাম চা ও দার্জিলিং চা, তো দুই প্রকার চা আছে, বলছে দুই প্রকার চায়ের ক্রয় মূল্য বলে দিচ্ছে। আসাম চা ও দার্জিলিং চায়ের ক্রয় মূল্য যথাক্রমে 180 টাকা পার কেজি ও 280 টাকা পার কেজি। তাহলে বলছে এই দুই প্রকার চাকে কি অনুপাতে মেশালে ওই মিশ্রিত চা 360 টাকা পার কেজি দরে বিক্রয় করব, যেখানে 20% লাভ হবে। তাহলে আমাদের বার করতে বলেছে যে এই আসাম চা আর দার্জিলিং চা কি রেশিওতে আমরা মেশাবো। তো সেটা বার করতে গেলে আমাদের সব থেকে ভালো প্রসেস হচ্ছে এলিগেশন মেথডের রেশিওটা অনেক ফাস্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এলিগেশনের নিয়ম কি না, আমাদের তিনটে ভ্যালু চাই, একটা হাই ভ্যালু, একটা লো ভ্যালু আর একটা হচ্ছে মিন ভ্যালু। তো তিনটে ভ্যালুর মধ্যে তিনটে ভ্যালুর ইউনিট কিন্তু সেম হতে হবে। যেমন আমাদের এখানে দিয়েছে আসাম চা, এর ভ্যালুটা দিচ্ছে 180 টাকা পার কেজি, আর দার্জিলিং চাতে 280 টাকা পার কেজি। তাহলে দুটো ভ্যালু আমাদের বলে দিয়েছে। তাহলে যার মধ্যে তোমার একটা হচ্ছে লো ভ্যালু, একটা হচ্ছে হাই ভ্যালু। এবারে মিন ভ্যালু কোনটা না, মিন ভ্যালু হচ্ছে দুটো মিলে যে দামটা, দুটো মিশিয়ে যে দামটা হবে সেটা হচ্ছে মিন ভ্যালু। তো আমাদের মিন ভ্যালুটা কিন্তু দিয়েছে 360 টাকা বিক্রয় মূল্য। তাহলে হাই ভ্যালু লো ভ্যালু দিচ্ছে আমাদের ক্রয় মূল্য, আর মিন ভ্যালু দিচ্ছে 360 টাকা, যেটা দিচ্ছে বিক্রয় মূল্য। ওকে, কিন্তু আমাদের এলিগেশনের নিয়ম হচ্ছে তিনটে ইউনিটকে সেম হতে হবে। তাহলে তিনটে ইউনিটকে যদি সেম হতে হয়, তাহলে ওই দুটোর আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি, আর মাঝখানের মিন ভ্যালুটা পেয়েছি আমরা বিক্রয় মূল্য। তাহলে 360 টাকায় বিক্রি করে আমাদের 20% লাভ হচ্ছে। তাহলে আমরা আগে কী করবো, এটার ক্রয় মূল্যটা বার করব। তাহলে ক্রয় মূল্য ইকুয়ালস টু কত হবে, তাহলে 120 টাকা, 20% লাভে মানে 120 টাকায় বিক্রি করেছি, তাই না? তাহলে 120-র ভ্যালুই হচ্ছে আমাদের কত, 360-এর সমান, তাই তো? তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে 120 ভ্যালু 360 মানে এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছে। ঠিক আছে, তাহলে এই কস্ট প্রাইসটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কত হলো 300। তাহলে মিক্সিং যে প্রাইসটা পেলাম আমরা, কস্ট প্রাইসটা, সেটা হচ্ছে আমাদের 300, যেটা হচ্ছে মিন ভ্যালু। তাহলে মিন ভ্যালুটা অলওয়েজ মাঝে বসে গেল। তাহলে আমরা মেশাচ্ছি কেমন, লো ভ্যালুর সাথে হাই ভ্যালু মেশাচ্ছি। তাহলে যেটা আগে মেশাবো সেই ভ্যালুটা আগে বসবে। তাহলে 180 লো ভ্যালুটা আগে বসে গেল, 280 টাকাটা পরে বসে গেল। এরপরে এটা কোনাকুনি মাইনাস করব। তাহলে এটার থেকে এটা মাইনাস করলে হচ্ছে তোমার 20, এটা হচ্ছে 120। তাহলে 20:120, এটা ক্যান্সেল যদি করা হয়, ক্যান্সেল করলে হচ্ছে তোমার 1:6। তাহলে আমরা মেশাবো কোন অনুপাতে না, 1:6 এই রেশিওতে আমরা চা দুটোকে মিশ্রণ করব। অপশন নম্বর বি। নেক্সট অঙ্ক বলেছে একটি বাস স্ট্যান্ড থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একটি নির্দিষ্ট রুটে একটি বাস যাত্রা শুরু করে। ঠিক তার 30 মিনিট পরে আরেকটি বাস 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে একই রুটে যাত্রা শুরু করে। তাহলে বলছে কত সময় পরে দ্বিতীয় বাসটি প্রথম বাসটিকে ধরে ফেলবে। ঠিক আছে, তাহলে দেখো দুটো বাসের দিক কিন্তু এক, মানে প্রথম বাসটা যেদিকে যাচ্ছে দ্বিতীয় বাসটা কিন্তু সেই দিকেই যাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম বাসটার স্পিড হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আর দ্বিতীয় বাসটার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তো কোশ্চেনটি আছে 30 মিনিট পর দ্বিতীয় বাসটি ছেড়েছে। ঠিক আছে, তাহলে আধ ঘন্টা আগে কিন্তু প্রথম বাসটি ছেড়ে দিয়েছে। তাহলে ওর যেহেতু স্পিড হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, তো বাসটা 1 ঘন্টা যদি 50 কিলোমিটার যায়,
তাহলে এটা সেকেন্ড বাসটা 30 মিনিট আগে ছেড়েছে, তাহলে ও 30 মিনিটে কতটা যাবে? 30 মিনিটে যাবে তোমার 25 কিলোমিটার যাবে। ওকে, তাহলে এটাই হচ্ছে তোমার যে দ্বিতীয় বাসটি আর প্রথম বাসের মধ্যে ডিস্টেন্স, দুটো বাসের ডিস্টেন্স, এটা কভার করলেই কিন্তু দ্বিতীয় বাসটা প্রথম বাসটাকে ধরে ফেলবে। ওকে, তাহলে ডিস্টেন্সটা হয়ে গেল বাস দুটোর মধ্যে হচ্ছে 25 কিলোমিটার। এবারে দেখো দুজনা সেম ডিরেকশনে যাচ্ছে, তো সেম ডিরেকশনে যদি যায় তাহলে ওদের দুজনার মধ্যে যেটা রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক বেগ, যেটা আপেক্ষিক বেগ, ওটা কি হয়ে যাবে? স্পিড দুটো মাইনাস হয়ে যায়, তাই তো? তাহলে কত হলো? দ্বিতীয় বাসটা হচ্ছে 60 আর প্রথম বাসটা হচ্ছে তোমার 50। তাহলে রিলেটিভ স্পিডটা কত হবে? 60 মাইনাস 50 ইকুয়ালস টু 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের বার করতে কি বলেছে না, দ্বিতীয় বাসটি প্রথম বাসটিকে কখন ধরে ফেলবে, তাই তো? মানে আমাদের টাইমটা চাই। তো টাইম ইকুয়ালস টু আমরা কি জানি? টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে কত? ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার, স্পিড কত? 10 কিলোমিটার পার আওয়ার, ভাগ করলে কত হয়? 2.5 মানে 2.5 আওয়ার। 2.5 ঘন্টা পর গিয়ে দ্বিতীয় বাসটা প্রথম বাসটাকে ধরে ফেলবে। অপশন নম্বর ডি। তাহলে দেখো পরের করে দিয়েছে, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 7:1 এবং ক্ষেত্রফল 28 বর্গমিটার হলে পরিসীমা কত? ঠিক আছে, তাহলে যে ছবিটা আমাদের দিয়েছে সেটা দিচ্ছে একটা আয়তক্ষেত্র দিয়েছে। তাহলে আয়তক্ষেত্র হচ্ছে আমাদের 4টে বাহু বিশিষ্ট একটি চিত্র, যার মধ্যে এই বড় বাহুটা হচ্ছে আমাদের কি বলি? দৈর্ঘ্য বলি, আর ছোট বাহুটা প্রস্থ। তাহলে এই দৈর্ঘ্য অপোজিট বাহুগুলো দৈর্ঘ্য ইকুয়াল হবে, আর প্রস্থ আমাদের ইকুয়াল হয়। ওকে, আর কি দিয়েছে না, আমাদের ক্ষেত্রফল বলেছে। ক্ষেত্রফল মানে এই মাঝখানের যে প্লেসটা আছে, তো সেই মাঝখানের প্লেসটাকে আমরা কি বলি? ক্ষেত্রফল বলি। বার করতে কি বলেছে না, জমিটির পরিসীমা কত? পরিসীমা মানে কি? ওর সীমানাটা, মানে এই চারপাশটা যোগ করলে ওর চারপাশের টোটাল লেন্থটা কত হবে, সেটাই হচ্ছে জমিটির পরিসীমা। তাহলে আমাদের বার করতে হবে কি? পরিসীমা বার করতে হবে। দিয়েছে কি? ক্ষেত্রফল আর দৈর্ঘ্য আর প্রস্থের রেশিও দিয়েছে, অনুপাত দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো যেটা দিয়েছে সেটা ধরে বার করবো অঙ্কটা। দিয়েছে ক্ষেত্রফল, তাহলে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি না, ক্ষেত্রফল ইকুয়ালস টু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গণিত প্রস্থ, এই দুটো গুণ করলে হয় আমাদের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 7, প্রস্থ হচ্ছে 1, তাহলে 7 ইন্টু 1 কত হচ্ছে? 7। তাহলে এই ক্ষেত্রফলের এটা হলো 7 ইউনিট, তো 7 ইউনিটের ভ্যালুটা আমাদের বলে দিয়েছে তোমার 28 বর্গমিটার, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে 7 ইউনিট ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত? 28 বর্গমিটার। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 28/7 সমান হচ্ছে 4। ওকে, তো দেখো যদি আমরা ক্ষেত্রফল থেকে 1 ইউনিটের ভ্যালু বার করি, তাহলে আমরা কি করব? এটা ডিভাইডেড করে যেটা আসছে তার রুট করে দেবো। তাহলে √4 মানে হচ্ছে তোমার 2। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু হলো কত? 2 হয়েছে। এবারে কি বার করতে বলেছে না, তোমার জমিটির পরিসীমা কত? তাহলে পরিসীমা বার করতে গেলে দেখো কি করতে হবে না, পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে তোমার পরিসীমার ফর্মুলা। ওকে, তাহলে দেখো এটা বেরিয়েছে আমার 1 ইউনিটের ভ্যালু। তাহলে অনুপাত মানে কি না, তোমার যে দুটো দৈর্ঘ্য আর প্রস্থ আছে ওদের তোমার কাটাকুটি করে ক্যান্সেল করে এই লাস্ট রেশিওটা আমাদের আসে। ঠিক আছে, তাহলে অরিজিনাল দৈর্ঘ্য আর প্রস্থটা কত? তাহলে এই 1টা হচ্ছে এদের দুজনাকার কমন ফ্যাক্টর। তাহলে দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য হচ্ছে তোমার 7 ইন্টু 2 প্লাস প্রস্থ হচ্ছে 1 ইন্টু 2। তাহলে দৈর্ঘ্য বসে গেলে এটা, প্রস্থ এটা, তাহলে তার সাথে কি হচ্ছে 2 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে তোমার হচ্ছে 7 2 এ 14 প্লাস 2 1 কে 2, 14 2 এ 16 ইন্টু 2, তাহলে 16 ইন্টু 2 করলে 16 দুগুণে 32। এটা আমরা করতে পারি, কিংবা আর একটা করতে পারি। দেখো আমাদের রেশিও দিয়েছে কত? 7:1। তাহলে এটা যেমন আমাদের ক্ষেত্রফল বেরোলো, সিমিলারলি সেমভাবে আমরা পরিসীমা বার করতে পারি। কেমন করে না, পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
তাহলে 2 ইন্টু 7 প্লাস 1 কত হচ্ছে 8, 8 দুগুণে 16 ইউনিট। আর এই 2টা হচ্ছে দুজনের ক্ষেত্রে তোমার কমন ফ্যাক্টর, ইন্টু 2, 16 দুগুণে 32 সেন্টিমিটার। তাহলে অপশন নম্বর ডি হচ্ছে আনসার।